দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ আজ পাল্টে গেছে, অথচ নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি। সুইজারল্যান্ডের জেনেভায় নাগরিক সম্বর্ধনা সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশের সময় মতোই জাতীয় নির্বাচন হবে, জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। দেশের উন্নয়নে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান সরকার প্রধান। সুইজারল্যান্ডে হিলটন হোটেলের বলরুম কানায় কানায় পূর্ণ। স্থানীয় সময় বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হন সরকার প্রধান। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি, অথচ গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ পাল্টে গেছে। গ্রেনেড হামলায় তো কোনো মতে আমরা বেঁচেই গেছি। কাজেই যারা এইভাবে দিনে দুপুরে মানুষ খুন করে, যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আজকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামি যে দলের নেতা, সেই দল নির্বাচনে যাবে কি নিয়ে, সেটাই তো কথা। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো আজকে দেশটা পাল্টে গেছে, আজকে দেশের উন্নতি হয়েছে। শেখ হাসিনা বলেন, আগামী জাতীয় নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে, জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এমনিতে তাদের চোরের দল, ভোট ডাকাতের দল, ভোট ডাকাতি ছাড়া তো তাদের পক্ষে ক্ষমতা আসা কখনো সম্ভব না। এখন নানাভাবে ছুতা খোঁজে কিভাবে পিস্টন মারবে, সেই তালেই তারা আছে। তারপর আমি বলবো যে সময় মতো ইলেকশন হবে, জনগণ ভোট দেবে, জনগণ ভোটের মালিক, যাকে খুশি তাকে দেবে। সরকার প্রধান জানান, ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে এসে বাংলাদেশের শ্রমিকদের জন্য নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। আইএলওর যে প্রোটোকল, তার 8টি প্রোটোকল, 10টির মধ্যে 8টি বাংলাদেশ কিন্তু সই করেছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যারা আমাদের দেশের শ্রমিকদের অবস্থা নিয়ে অনেক আলোচনা করে, আমাদের নানা চাপ দেয়, তারা কিন্তু মাত্র 2টা প্রোটোকলে সই করেছে, কিছুই করেনি। দেশের কল্যাণে হুন্ডির মাধ্যমে নয়, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নাসিফ শুভ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। তথ্যটি নিশ্চিত করেছে ইউএস সিভিল লিবার্টিজ অ্যান্ড মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ ACLU। এক বিবৃতিতে জানানো হয়, নিয়োগ চূড়ান্তে বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি হয়, সেখানে সবুজ সংকেত পান সংখ্যাগরিষ্ঠদের সমর্থনে। খুব শীঘ্রই নিউ ইয়র্কের স্টার্ন ডিস্ট্রিক্টের জেলা দায়রা আদালতে তিনি দায়িত্ব পালন শুরু করবেন। 2022 সালের জানুয়ারিতে বিচারপতি হিসেবে তাকে মনোনয়ন দেয় বাইডেন প্রশাসন। এরপরই মার্কিন সিভিল লিবার্টিজ, সোশ্যাল জাস্টিস এবং মুসলিম রাইটস গ্রুপগুলো নুসরাতকে জানায় ঢালাও সমর্থন। ACLU তার নিয়োগকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে। দাবি, বরাবরই মার্কিন আইনি কাঠামো অনুসারে সবাই যেন সম অধিকার ভোগ করে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত। সংগঠনটির প্রত্যাশা, মুসলিমদের বিরুদ্ধে হওয়া বৈষম্য এবং হয়রানি বন্ধে তিনি কাজ করবেন। মানব পাচার রোধে বাংলাদেশের অবস্থানগত কোনো পরিবর্তন নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বলা হয়, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একই জায়গায় রয়েছে। 2023 সালে ট্রাফিকিং ইন পারসন TIP রিপোর্টে বলা হয়, বাংলাদেশ সরকার মানব পাচার দূর করতে ন্যূনতম মান পূরণ করতে পারেনি, তবে এ লক্ষ্যে তারা উল্লেখযোগ্য চেষ্টা চালিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, 2000 সালের ট্রাফিকিং ভিকটিমস প্রোটেকশন আইনে বাধ্যবাধকতা মেনে প্রধানত যে 3 স্তরে দেশগুলোকে ভাগ করা হয়, সেটার 2য় স্তরে রাখা হয়েছে বাংলাদেশকে। রিপোর্ট অনুসারে বাংলাদেশ সরকার প্রতি বছর ধারাবাহিকভাবে মানব পাচারের তথ্য প্রকাশ করেনি, যে কারণে সঠিকভাবে নিরূপণ হয়নি পরিস্থিতি। 2022 সালে সরকারি হিসেবে পাচারের শিকার 240 জন, অথচ সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি কমপক্ষে 6,781 জন পাচারের শিকার। মালয়েশিয়ায় 64 বাংলাদেশি সহ 90 জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। কুয়ালালামপুরে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করে DBKL সহ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চালানো হয় এই ইন্টিগ্রেটেড অপারেশন।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও 14 জন ভারতীয়, 6 জন পাকিস্তানি ও মিয়ানমারের 6 জন নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়, তবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবকাঠামো নির্মাণ এবং নোংরা পরিবেশের কারণে নির্মাণাধীন সাইটটি বন্ধ ঘোষণা করা হয়। কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি জুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউরোপের দেশ মোনাকোতে প্রিন্স দ্বিতীয় আলবার্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। মোনাকো প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র দিলেন তিনি। এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন এবং প্রিন্স বলেছেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো। আনুষ্ঠানিকতা শেষে হয় সংক্ষিপ্ত বৈঠক। দুই দেশের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রিন্সকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। সেই সাথে বিগত বছরগুলোতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। হজ মৌসুমে সৌদি আরবে তীব্র তাপদাহ থাকবে, এই পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানায়, দিনের বেলায় মক্কা এবং মদিনায় তীব্র তাপমাত্রা বিরাজ করবে। হজ চলাকালে মক্কায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 43.6 ডিগ্রিতে পৌঁছবে। অন্যদিকে মদিনায় তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। দেয়া হয়েছে ধূলি ঝড়ের পূর্বাভাসও। মুসল্লিদের ছাতা ছাড়া এবং খালি পায়ে হাঁটা চলা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। এছাড়া সফরকালে সাথে ঠান্ডা পানি বা জুস রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। হজযাত্রীদের সেবায় 32,000 স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া 23টি হাসপাতাল এবং 140টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রয়েছে। গ্রিস উপকূলে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় কয়েকশো ছাড়াতে পারে প্রাণহানি। জীবিত ফেরাদের বক্তব্য, শিশুই ছিল 100-রও বেশি। এদিকে 9 মানব পাচারকারীকে আটক করেছে দেশটির পুলিশ। নৌকাডুবির ঘটনায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছিল। কালামাতা শহরের কোস্টগার্ড সদর দপ্তর থেকে তাদের নেওয়া হয় হেফাজতে। জীবিত ফেরাদের বক্তব্য, গেল সপ্তাহে লিবিয়ার সমুদ্র বন্দর তবরুক থেকে তারা যাত্রা করেন। মাছ ধরার নৌযানটিতে নারী শিশু সহ ছিল 400 থেকে 750 মানুষ, যা বুধবার নাগাদ গ্রিসের পাইলোস উপকূলে ডুবে যায়। এর আগে ফ্রন্টেক্স শনাক্ত করে জাহাজটি, পাঠায় সহযোগিতা করার বার্তাও, যা নিতে অস্বীকৃতি জানায় নৌযান কর্তৃপক্ষ। গেল 2 দিনে 79 জনের মরদেহ মিলেছে। জীবিত উদ্ধার হয়েছেন 104 জন অভিবাসন প্রার্থী। এ ঘটনায় গ্রিসে চলছে 3 দিনের জাতীয় শোক। কাতার বিশ্বকাপে অভিবাসী শ্রমিকরা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, এমন অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের তদন্তে উঠে এসেছে বিশ্বকাপের অবকাঠামো খাতে কাজ করা শ্রমিকদের প্রাপ্য মজুরি না পাওয়ার বিষয়টিও। সংগঠনটির অভিযোগ, শ্রমিকদের দেয়া হয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু অ্যামনেস্টির কাছে সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কোম্পানি। চোখ ধাঁধানো আয়োজনের মাধ্যমে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। তবে সেই আয়োজনের পিছনের গল্পটা নাকি খুবই করুণ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তে জানা যায়, দেশটিতে কাজ করা শ্রমিকদের এখনও দেয়নি প্রাপ্য সম্মানী। নিপীড়নের শিকার হয়েছেন কাতার বিশ্বকাপে কাজ করা প্রবাসী শ্রমিকরা। কাতার বিশ্বকাপে শত শত নিরাপত্তারক্ষী এবং মার্শাল দীর্ঘদিন ছুটি ছাড়াই কাজ করেছেন। অনেকেই ঋণ নিয়ে কাজ করতে আসলেও সেই ঋণ পরিশোধের জন্য যথেষ্ট উপার্জন হয়নি তাদের। মানবাধিকার সংস্থাটি টেসির সিকিউরিটি সার্ভিসেস নামের একটি কোম্পানির বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ তুলেছে। এ নিয়ে নেপাল, কেনিয়া এবং ঘানার শ্রমিকদের সাথে কথা বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শ্রমিকরা বিশ্বকাপ সাইটে মার্শাল এবং নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেছিল। বেশিরভাগই জানিয়েছেন অসন্তোষের কথা। বিশ্বকাপ উপলক্ষে কাজ করতে যাওয়া হাজারো শ্রমিকের প্রাপ্য টাকা এখনও আটকে রেখেছে বেশ কিছু এজেন্সি। সাক্ষাৎকার নেওয়া সমস্ত কর্মী তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কথা বলেছে। টেসিরের পক্ষ থেকে প্রতি মাসে অতিরিক্ত 220 পাউন্ড উপার্জনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হলেও কিছুই বাস্তবায়িত হয়নি। স্টিভ ককবার্ন, অ্যামনেস্টির হেড অফ ইকোনমি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ইতোমধ্যে ফিফাকে সমস্যাটি তদন্ত করতে বা প্রতিকার করার প্রস্তাব জানিয়েছে।
সাক্ষাৎকার নেওয়া শ্রমিকদের 1/3 মার্শাল হিসেবে নিযুক্ত ছিলেন। জানুয়ারিতে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে শত শত মার্শাল তাদের বকেয়ার দাবিতে একটি বিক্ষোভ করায় টেসির এবং সরকার উভয়ের প্রতিনিধিরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা এখনও বাস্তবায়িত হয়নি। কিন্তু অ্যামনেস্টির কাছে সেই অভিযোগ অস্বীকার করেছে টেসির, আর উত্থাপিত সমস্যাগুলির প্রতিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি বিশ্বকাপের আয়োজক কমিটি। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস। সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে ভারতের মণিপুর রাজ্যে। নতুনভাবে ছড়ানো সহিংসতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 11 জন, আহত অর্ধশতাধিক। শুক্রবার ভোরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী RK রঞ্জন সিংয়ের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় চলছে সংঘর্ষ। কমছেই না মণিপুরের সহিংসতা, চারিদিকে এখনো তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। এর মাঝেই চলছে হানাহানি, সংঘাত, ক্রমেই লম্বা হচ্ছে হতাহতের তালিকা। শুক্রবার ভোরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী RK রঞ্জন সিংয়ের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। রাজ্য সরকার বলছে এখানকার পরিস্থিতি শান্ত আছে, কিন্তু এখানে ঘরবাড়ি জ্বলছে, মানুষ মরছে। এটা কেমন শান্তি? এখন পর্যন্ত মণিপুরের পরিস্থিতি মোটেই ভালো না। রাজধানী ইম্ফলে ক্ষুব্ধ জনগোষ্ঠীর সাথে পুলিশের চলছে দফায় দফায় সংঘাত। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পাল্টা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জনগণের সম্পৃক্ততা ও বোঝাপড়া ছাড়া মণিপুরে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। চলমান সংঘাতের জেরে রাজ্যটিতে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আরও 5 দিন বাড়ানো হয়েছে। তাছাড়া 16 জেলায় বহাল রাত্রিকালীন কারফিউ। তালিকাভুক্ত আদিবাসীর মর্যাদা পাওয়া নিয়ে গেল মাসের শুরুতে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সাথে বিরোধ ছড়ায় কুকি ও নাগা জনগোষ্ঠীর। সেই কোন্দল গড়ায় প্রাণঘাতী সংঘাতে। এখনো পর্যন্ত কমপক্ষে 100 মানুষ প্রাণ হারিয়েছেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই 3 দশক পর আবারও বেলারুশের মাটিতে ফিরল পরমাণু অস্ত্র। বৃহস্পতিবার এসব অস্ত্র বেলারুশে পৌঁছায় বলে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই অবস্থায় সতর্ক অবস্থা জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে ওয়াশিংটন। তবে সব শঙ্কাকে উড়িয়ে মস্কোর দাবি শুধু আত্মরক্ষার্থেই এই পদক্ষেপ। গেল মার্চে রুশ প্রেসিডেন্ট বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পর থেকেই চলছিল নানা আলোচনা সমালোচনা। আদৌ এসব গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হবে কিনা, নাকি তা শুধুই হুমকি, এমন প্রশ্ন ওঠে। তবে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান রুশ পরমাণু অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছেছে বেলারুশে। মূলত স্বল্প পাল্লার এবং তুলনামূলক কম ক্ষমতা সম্পন্ন পরমাণু অস্ত্র TNW পৌঁছেছে বেলারুশ সীমান্তে। এর ফলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই প্রথম রাশিয়া বাইরের কোনো দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করল। এই অবস্থায় সতর্কতা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এসব অস্ত্র রাশিয়া ব্যবহার করবে এমন কোনো প্রমাণ না পেলেও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। আমরা এখনো এমন কোনো প্রমাণ পাইনি যাতে মনে হয় রাশিয়া এইসব পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। তবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। নিজ ভূখণ্ডে রুশ অস্ত্রের অনুমোদন দিয়ে আবারও অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে তিনি মস্কোর চাহিদাকে গুরুত্ব দিয়েছেন। যদি সব শঙ্কা এবং অভিযোগ উড়িয়ে দিচ্ছে মস্কো, ক্রেমলিন বলছে শুধুমাত্র আত্মরক্ষার জন্য এই সতর্কতা। পরমাণু ইস্যুতে রাশিয়ার অবস্থান খুব স্পষ্ট, আর তা হলো শুধুমাত্র আত্মরক্ষা করাই এসব অস্ত্রের উদ্দেশ্য। তাই জরুরি পরিস্থিতির জন্য এসব অস্ত্র ব্যবহৃত হবে। এদিকে বাঁধে বিস্ফোরণ ঘটানোর পর ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। বিবৃতিতে বলেন, বন্যা হলেও পরমাণু কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পানি রয়েছে। তবে চলমান যুদ্ধের কারণে ঝুঁকির মুখে রয়েছে নিউক্লিয়ার প্ল্যান্টটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জম্মু কাশ্মীরের সেনা অভিযানে অন্তত 5 অস্ত্রধারী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ভারত পাকিস্তান সীমান্ত রেখায় লাইন অফ কন্ট্রোলের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে কাশ্মীরের জুমাগড় এলাকায় যৌথ অভিযান শুরু করে স্থানীয় পুলিশ এবং ভারতের সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে এক পর্যায়ে অস্ত্রধারীরা গুলি চালায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে। জবাবে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়, এতেই এই হতাহতের ঘটনা হয়।
দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।